15 বছরের অজেয় সাম্রাজ্য, যাকে নিশ্ছিদ্র আর দুর্ভেদ্য বলে মনে হতো, তা কয়েক ঘন্টার গণনার মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে গেল। কিন্তু কেন? মে 2026, সেই ঐতিহাসিক দিনে কি ঘটেছিল? কেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাংলার মা বোনেদের রাগ মেটাতে পারল না? কেন কেন কেন? আর এই শপথ নেওয়ার মাত্র 72 ঘন্টার মধ্যে কিভাবে পাল্টে গেল বাংলার পুরো চেহারা? তিলজলার বুলডোজার থেকে শুরু করে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের সাসপেন্ড, এই রাতারাতি পরিবর্তন, এটা কি শুধু পলিটিক্যাল গেম, নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর ডেভেলপমেন্ট? আজকের আলোচনায় আমি সমস্ত কিছু ডিকোড করব আপনার সামনে। আজকে আমরা বাংলার রাজনীতির এই চরম রদবদল বা পালা বদলের ভেতরের গল্পটা ডিকোড করব। আমি রাজকুমার, আর আপনারা দেখছেন জিওটিক্যাল। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তার আগে বলে নিই, আমি দেখি যে আপনারা ফেসবুক থেকে প্রত্যেকে প্রচুর পরিমাণে আমাদের ভিডিও দেখেন, কিন্তু ফলো করেন না। তো যারা ফেসবুক থেকে দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলছি, অবশ্যই আপনি ইউটিউবে গিয়ে যদি জিওটিক্যাল লিখে সার্চ করেন তো আমাদের চ্যানেল পাবেন। ইউটিউব থেকে একটু কম আমাদেরকে ফলো করেন বা দেখেন, তো ইউটিউবে কিন্তু সবার আগে প্রমোট হয় বা সবার আগে এটা পোস্ট হয়। আমি চাইবো আপনারা ইউটিউবে গিয়েও কিন্তু আমাদেরকে সার্চ করে দেখবেন। ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের আলোচনার মধ্যে। বন্ধুরা, জিওপলিটিক্স বা ভূ রাজনীতি শুধু আন্তর্জাতিক বর্ডারে আটকে থাকে না। ভারতের মতো বিশাল দেশে পশ্চিমবঙ্গ নামক এই স্ট্র্যাটেজিক রাজ্যটির স্থিতিশীলতা ভারতের জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমরা আজকে বুঝবো এই আজকের ভিডিওতে। দেখুন বন্ধু, আজকের এই সেশনে আমরা দেখব যে কিভাবে সাধারণ মানুষের সাইলেন্ট রিভেঞ্জ বা নীরব প্রতিশোধে একটা সিস্টেমকে ভেঙে দিতে পারে বা একটা সিস্টেম ভেঙে যায়। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে আমি আপনাদের বোঝাবো বাংলার এই পরিবর্তনের ফলে সামগ্রিকভাবে ভারতের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তায় কি লাভ বা প্রভাব পড়তে চলেছে। ভিডিওতে লাইক দিয়ে শুরু করে দিন আমাদের ভিডিও দেখতে। একদম গ্রাউন্ড রিয়েলিটি থেকে আমি ভিডিওটির শুরু করি। বন্ধুরা, একটা সরকারের পতন কিন্তু একদিনে হয় না। এর পেছনে থাকে দীর্ঘ বঞ্চনা, অহংকার আর সাধারণ মানুষের চোখের জল। একটু ফ্ল্যাশব্যাক করে দেখুন তো, বাংলার যুব সমাজ যখন চাকরির দাবিতে রাস্তায় রাস্তায় বসে দিনের পর দিন রোদে জলে বৃষ্টিতে ভিজছিল, তখন তারা কি পেয়েছিল? হ্যাঁ, কিছুই পায়নি। যেটা পেয়েছিল সেটা হলো পুলিশের লাঠি আর বুটের আঘাত। আমরা দেখেছি, আমরা টিভির পর্দায় প্রত্যেকে দেখেছি। প্রত্যেকটি সাধারণ মানুষ সেই দিন টিভির পর্দার দিকে তাকিয়ে চোখের জল ফেলেছে আর বলেছে, সুযোগ একদিন আমাদের আসবে। আমরা সবাই টিভিতে দেখেছি, খবরের কাগজ পড়েছি কিভাবে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল, কিভাবে প্রাইমারির 32,000 চাকরি মামলায় দুর্নীতি কিভাবে সামনে এসেছে বা সামনে এলো আমরা দেখেছি। একবার ভাবুন, একবার এই সাধারণ ঘরের ছেলে মেয়েগুলোর কথা। বছরের পর বছর ধরে চোখের জল, ঘাম, রক্ত এক করে তারা পড়াশুনো করেছে। আর তারা কি দেখলো? টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে অন্য কেউ তাদের সিটটা কিনে নিচ্ছে। আর এই ঘটনাগুলো ওই বেকার ছেলে মেয়েগুলোদের মনে ভেতরে কি ক্ষোভের জন্ম হয়নি? অবশ্যই হয়েছিল। আর সেই সাইলেন্ট কিলার বা সাইলেন্ট রিভেঞ্জ এই বুমেরাং হয়ে এই 2026-এর ইলেকশনে পুরো পালাই ঘুরিয়ে দিল। সরকার ভেবেছিল মাসে 1500 টাকা ওই লক্ষ্মীর ভাণ্ডার ছুঁড়ে দেওয়া হয়তো ক্ষোভ চাপা দেওয়ার একটা অস্ত্র হয়ে উঠবে।
কিন্তু তারা বাংলার মায়েদের চিনতে একটু ভুল করেছিল। বাংলার মহিলারাও বোঝে যে এই সামান্য টাকার জন্য তাদের লোকাল নেতাদের দাদাগিরি সহ্য করতে হচ্ছে। আর সত্যি বলতে কি, সাধারণ একজন মায়ের কাছে 1500 টাকার চেয়ে ছেলে বা মেয়ের একটা সন্তোষজনক এবং সম্মানজনক ভবিষ্যৎ তাদের কাছে অনেক বেশি দামি। এই ক্ষোভের আগুনে সবচেয়ে বড় ঘি ঢেলেছিল সেই নারকীয় রাত আরজি কর। তরুণী চিকিৎসক অভয়ার সাথে ঘটে যাওয়া সেই পৈশাচিক ঘটনা, যেটা গোটা বাংলাকে স্তব্ধ করে দিয়েছিল। সাধারণ ঘরের মা বোনেরা রাজনৈতিক দলের পতাকা ছাড়া বিবেকের তাড়নায় তারা রাত দখল করেছিল। সেখানে কোনো কালার ছিল না, সেখানে কোনো জাতিভেদ ছিল না, সেখানে না ছিল হিন্দু মুসলমানের দ্বন্দ্ব। কিন্তু প্রশাসন কি করলো? জাস্টিস বা বিচার দেওয়ার বদলে তৎকালীন প্রশাসন সন্দীপ ঘোষের মতো দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা করলো। ক্রাইম সিন লোপাট এর অভিযোগ উঠল। আর সবচেয়ে বড় আঘাতটা এলো যখন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, মেয়েরা কেন রাত 8টার পর বাইরে বেরোবে? কেন কেন বেরোবে না? আমার মতো সাধারণ প্রত্যেকটি ছেলে মেয়ের প্রশ্ন, প্রত্যেকটি বাবার প্রশ্ন। মেয়েরা মানুষ নয়? এই একটা কথা বাংলার মেয়েদের মনে গভীর ক্ষতের জন্ম দিয়েছিল। মানুষ বুঝে গিয়েছিল যে এই সরকারের আমলে মেয়েদের কোনো নিরাপত্তাই নেই, আর প্রশাসন বিচার দেওয়ার বদলে অপরাধীদেরই শেল্টার দিচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের একটা বড় ভোট ব্যাংক সংখ্যালঘু সমাজ, কিন্তু 2026-এ এসেও সেই দুর্গে ফাটল ধরল। চলুন সেই বিষয়টা একটু বলে দিই আপনাকে। সংখ্যালঘু ইয়ং জেনারেশন শুধু ইমাম ভাতা বা হজ যাত্রা চায় না, তারা চায় শিক্ষা, চাকরি, নিজেদের উন্নতি। তাই তো আইএসএফ এবং সিপিআইএম এর নওশাদ সিদ্দিকীর মতো নেতারা যখন সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলতে শুরু করলেন, তখন সংখ্যালঘু ভোটাররাও বুঝলো যে তাদের এতদিন শুধুমাত্র ভোট ব্যাংক বা দুধেল গাই হিসেবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কথাটা আমি আজকে বললাম। মুর্শিদাবাদের মতো জায়গায় কমিউনাল অ্যাটাকের মতো সময় রাজ্য পুলিশ যখন শত শত মানুষকে সুরক্ষা দিতে পারল না, তখন মানুষের চোখ খুলে গিয়েছিল। বন্ধুরা, জিওপলিটিক্সে একটা টার্ম আছে, কি জানেন? প্যারালাল ইকোনমি বা সমান্তরাল অর্থনীতি। বাংলায় ঠিক সেটাই চলছিল। কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, তিরপল চুরি, আর কত চুরির নাম বলবো। চলুন আরেকটা চুরির নাম বলি, রেশনের চাল চুরি। সাধারণ মানুষের কষ্টে একটু ভাত খেতে পায়, সেই ভাত চুরি। এই শব্দগুলো বাংলার মানুষের রোজগার জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল। একটা সাধারণ বাড়ি বানাতে গেলেও লোকাল পার্টি অফিসে কাটমানি দিতে হতো। সিন্ডিকেট ছাড়া বাংলায় কোনো পতাকা নড়তো না, তো অনেক দূরের কথা, একটা পাতাও নড়তো না। ইউটিউবারদের উপর মিথ্যা মামলা, আপনারা সবাই জানেন আরামবাগ টিভির উপর কিরকম অত্যাচার হয়েছিল, অনেকেই জানেন। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বই মেলা, সব জায়গাতে থ্রেড কালচার চলছিল। ভোটের আগে খোদ মুখ্যমন্ত্রীর কমিউনাল কথাবার্তা মানুষকে ভয় দেখানোর বদলে আরো বেশি বিদ্রোহী করে তুলেছিল। আমি একজন ইউটিউবার, একজন ফেসবুক ইনফ্লুয়েন্সার হয়ে বলছি, আমরা এইভাবে জোরের সঙ্গে কোনটা সত্যি কোনটা মিথ্যে বলতে পারতাম না। আর এই সব কিছুর জবাব মানুষ দিল কোথায় জানেন? ইভিএম এ। ইয়েস, ইভিএম মেশিনে জবাব দিল মে 2026-এ।
ফলাফল সামনে এলো, ভারতীয় জনতা পার্টি বিজেপি। হ্যাঁ, বিজেপির যে দোষ নেই, দুর্বলতা নেই তা নয়, বিজেপিও কিন্তু সম্পূর্ণ সমালোচনার ঊর্ধ্বে নয়, কিন্তু সাধারণ মানুষ দেখেছিল এই দুর্নীতিগ্রস্ত সমাজ থেকে বাঁচতে হলে দুর্নীতিগ্রস্ত সরকার থেকে বাঁচার একমাত্র উপায় বা একমাত্র অপোনেন্ট হিসেবে উঠে আসছে বিজেপি। সেই জন্য সমস্ত মানুষ হাত খুলে বিজেপিকেই সমর্থন করে। 203টি আসন, ইয়েস 203টি আসন নিয়ে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল। আর তৃণমূল কংগ্রেস 100-র গণ্ডিও পেরোতে পারল না। 9 মে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তারপর মাত্র 72 ঘন্টার মধ্যে বাংলা দেখলো এক অভাবনীয় শাসন ব্যবস্থা। কি হলো 72 ঘন্টায়? সেই তিলজলার কাহিনী এই তো কয়েকদিন আগে দেখলেন, তবু একটু মনে করে দিচ্ছি। তিলজলায় একটি অবৈধ 5তলা ভবনে 2 জনের মৃত্যুর খবর আসে। এটা ছিল সেই প্যারালাল ইকোনমিরই একটা চরমতম নিদর্শন, যেখানে লোকাল নেতাদের কাটমানির বিনিময়ে বিনা প্ল্যানে বিল্ডিং উঠত। নতুন সরকার কোনো টাল বাহানা করলো না, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিল। দুপুর 2:30টায় প্রেস কনফারেন্স, বিকেল 5টায় স্পটে থার্ড মুভার, আর 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে সোজা বুলডোজার চালিয়ে অবৈধ ইমারতকে পুরো ধূলিসাৎ করে দিল। ফায়ার স্টেশনের ওসিকে সাসপেন্ড করা হলো, অবৈধ টোল প্লাজা তুলে দেওয়া হলো। নির্দিষ্ট কিছু এলাকা যেমন রাজাবাজার, মেটিয়া ব্রুজ, পার্ক সার্কাস, যেখানে আগে পুলিশের হেলমেট চেকিং করার সাহস হতো না, সেখানে কড়া শাস্তি দেওয়া শুরু হলো। আইন যে সবার জন্য সমান, প্রশাসন তা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিল। থ্যাঙ্কস টু প্রশাসন, থ্যাঙ্কস টু সরকার। শুধু মেটিয়া ব্রুজে একদিন 243 জনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো। আর সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক কি জানেন? আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাটের দায়ে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দ্রা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সাসপেন্ড করা হলো। অভয়ার মা, যিনি এবারে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি অন্তত বিশ্বাস পেলেন যে আসল মাথাগুলো এবার আর পার পাবে না। জেলে বসে মাফিয়াদের রাজত্ব শেষ করতে প্রেসিডেন্সি জেলে তল্লাশি চালিয়ে 23টি মোবাইল বাজেয়াপ্ত করে জেলের সুপারকেই সাসপেন্ড করা হয়। বন্ধুরা, এবার আসি সেই কথায় যা আপনাদের ভিডিওর শুরুতে আমি বলেছিলাম। এই পালাবদল ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ, চলুন 1-2 করে আপনাকে একটু ব্যাখ্যা করে দিই। প্রথমত, জাতীয় নিরাপত্তা এবং ইন্টিগ্রেশন। বন্ধু, নতুন সরকার স্পষ্ট করে দিল যে সিবিআইকে এই রাজ্যে তদন্ত করতে গেলে এই রাজ্য সরকারের কোনো স্পেশাল পারমিশন লাগবে না। এর ফলে বাংলার সাথে কেন্দ্রের যে সংঘাত চলছিল সেটা শেষ হয়ে গেল। বাংলার ন্যাশনাল সিকিউরিটি অফ ইন্টেলিজেন্স এজেন্সিগুলো এখন অনেক স্বাধীনভাবে কাজ করতে পারবে, যা বর্ডার স্টেট হিসেবে বাংলার জন্য অত্যন্ত জরুরি ছিল। 2 নম্বর কি? 2 নম্বর হলো অর্থনৈতিক মূল স্রোত পুনরুদ্ধার। এতদিন কয়লা বা বালি যে প্যারালাল ইকোনমি চলছিল তা এক হামলায় গুঁড়িয়ে দেওয়া হলো, তা এক মহলায় গুঁড়িয়ে দেওয়া হলো। আর এর মানে হাজার হাজার কোটি কোটি টাকা যা আগে দুর্নীতিগ্রস্তদের পকেটে যেত তা আজ রাজ্যের কোষাগারে, যা ভারতের অর্থনীতিতে অবশ্যই এক নতুন জোয়ার আনবে। 3 নম্বর কি স্বচ্ছতা এলো? ইয়েস, 3 নম্বর যেটা এলো সেটা হলো গণতান্ত্রিক স্বচ্ছতা। বিধানসভার অধিবেশনে সরাসরি লাইভ স্ট্রিমিং বা জনতার দরবার শুরু হলো।
এই ট্রান্সপারেন্সি পুরো ভারতের অন্যান্য রাজ্যগুলোর জন্য একটা বড় উদাহরণ হতে চলেছে। আর অন্যদিকে প্রাক্তন শাসকদের অবস্থা আজ বড় করুণ। যিনি একদিন বামেদের দু চোখে দেখতে পারতেন না, তিনি আজ সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদেরই ডাকছেন জোট বাঁধার জন্য। এটা রাজনীতি না সার্কাস? অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে দলের সেকেন্ড ইন কমান্ড ভাবা হতো, তিনি পুরোই গায়েব, সিনেই নেই। তার বাড়ির সামনে সাধারণ মানুষ চোর চোর স্লোগান দিচ্ছে। যে গ্রাসরুট লেভেলের কর্মীরা শুধু তোলাবাজি করে জীবন কাটিয়েছে, তারা আজ সমাজে মুখ দেখাতে পারছে না। বন্ধুরা, রাজনীতি বড়ই অদ্ভুত একটা জায়গা। রাজনীতি একটা বড়ই অদ্ভুত জায়গা। ক্ষমতায় থাকা অনেক মানুষ অহংকারে ভুলে যায় যে সে কে, কিন্তু ক্ষমতা চলে গেলে এই সাধারণ মানুষই তাদের সত্যিকারের জায়গাটা দেখিয়ে দেয়। ওই চোর চোর, চাকরি চোর, দুর্নীতি চোর। আর থ্রেড কালচার শব্দগুলো শুধু ইতিহাসের বুকে রক্তাক্ত হয়ে লেখা থাকে তাদের অতীতের এই যন্ত্রণাদগ্ধ কাহিনী। নতুন সরকার কতটা পারবে সেটা সময় বলবে, কিন্তু আপাতত বাংলার মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তারা দেখছে অপরাধীরা শাস্তি পাচ্ছে, তারা দেখছে একটা মানুষ কিভাবে ভোরের সম্ভাবনা মানুষের সামনে জাগিয়ে তুলছে। আপনার কি মনে হয় এই পলিটিক্যাল চেঞ্জ কি সত্যি বাংলার হারানো গৌরবকে ফিরিয়ে আনবে, নাকি পুরাতন বোতলে নতুন মদ ঢেলে দেওয়ার মতো সেই একই সিস্টেম হয়ে যাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কি সম্পর্কে ভিডিও ভালো লাগে। আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেব। তবে আমার ব্যক্তিগত মত যে সরকার যেন আমাদের এই সাধারণ মানুষদের কথা ভাবে, সাধারণ গরিব মানুষদের কথা ভাবে, সেই সমস্ত ছেলে মেয়েদের কথা ভাবে যারা বছরের পর বছর রোদ জল কষ্ট করে নিজেদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করতে পেরেছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। বন্দে মাতরম। জয় হিন্দ, নমস্কার।